পতিতা বা যৌনকর্মী, যাই বলি না কেন, এটা শুনলেই আমরা যারা পড়াশুনো জানা প্যান্ট শার্ট পরা ভদ্রলোক তারা নাক সিটকে বলি, ছি, ওই মহিলা বা মেয়েটা আর কোনো কাজ পেল না, শেষে ওই কাজই করতে হবে। অথচ আমরা কেউ কি ভেবে দেখেছি বা ভাবতে চাই যে কেউ কি স্বেচ্ছায় কটা টাকার জন্য নিজের শরীর একের পর এক যুবক, বৃদ্ধ পুরুষের কাছে বিক্রি করবে? না, কখনোই না। পরিস্থিতি তাকে ওই কাজে নিযুক্ত করে, কারণ কোনো মানুষ ভালো বা খারাপ হয়ে জন্মায় না, পরবর্তীকালে অবস্থার শিকার হয়ে ভালো বা খারাপ হয়। যারা পতিতা, আমরা এটাও ভুলে যাই তারাও মানুষ। তাদের মধ্যে সবাই না হলেও এমন কেউ কেউ থাকে যারা ভদ্র সমাজে থাকা আর 5 জনের চেয়ে অনেক ঊর্ধ্বে। তাদের চরিত্র বিশ্লেষণ করা কোনো শিক্ষিত মানুষের পক্ষেও সম্ভব নয়। নমস্কার, আমি কুন্তল, আপনাদের গল্প জগতে স্বাগত। আজকে শুনবেন মহিয়সী। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার কাহিনী। এই গল্পটি যাদের ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে কেউ ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন গল্পটি কেমন লাগলো। শুনতে থাকুন, পাশে থাকুন। গল্প জগৎ। আজ চৌধুরী বাড়িতে গভীর শোকের ছায়া নেমেছে। ভোর 4টে নাগাদ মানিক চৌধুরীর স্ত্রী অরুণা চৌধুরী হার্ট অ্যাটাকে মারা গেছেন। রেখে গেছেন স্বামী ও একমাত্র ছেলে বিমলকে। বিমলের মায়ের মৃত্যুর 3 মাস পূর্ণ হয়েছে আজ। বিমল এখনো বিছানায়। ওদের বাড়ির একমাত্র কাজের লোক রতন বিমলকে ডেকে দিল, দাদা বাবু উঠুন, সকাল হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। রতন উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। রতন আবার বলল, দাদা বাবু, এখন আপনাকে একটা খবর দিই আমি। আপনার বাবা বিয়ের জন্য আপনাদের কোম্পানির ম্যানেজারকে মেয়ে দেখতে বলেছে। রতন শুনেই তার বাবার কাছে গেল। রতনের অবস্থা খুবই ভালো। ওদের বিরাট লোহার ফ্যাক্টরি আছে, তাছাড়া গাড়ির পার্টসের বড় কোম্পানি আছে। এছাড়া বসত বাড়ি আছে 15টা, ভাড়া বাড়ি আছে গোটা 20, কিছু প্রাইভেট গাড়ি আছে যেগুলো ভাড়া খাটায়। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার মালিক মানিকবাবুর একমাত্র ছেলে বিমল। বিমল গিয়ে বাবার সাথে কথা বলছে। বাবা, শুনলাম বিয়ের জন্য আপনি ম্যানেজারকে পাত্রী দেখতে বলেছেন। আমি কিন্তু এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নই। কয়েক বছর পর বিয়ের জন্য ভাববো। মানিকবাবু উত্তর দিলেন, তোমার চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ তোমার জন্য নয়, বরং আমার বিয়ের জন্য মেয়ে দেখতে বলেছে। এসব আপনি কি বলছেন? আমার মা মারা গেছে মাত্র 3 মাস হয়েছে। তাছাড়া এই বয়সে আপনি বিয়ে করবেন, লোকে কি বলবে? তার চেয়েও যেটা বড় ব্যাপার, আমার বিয়ের পর আপনার বৌমারই বা আপনার সম্পর্কে কি ধারণা হবে? এসব ভেবে দেখেছেন? লোকের কথায় আমি কান দিই না। তাছাড়া জানো তো, লোকের কাজ হচ্ছে কিছুদিন কাউকে না কাউকে নিয়ে অযথা চর্চা করা, তারপর নিজেরাই চুপ হয়ে যায়। তারপরের কথা তোমার বউ, তাই তো? শোনো, তোমার মা অকালেই আমায় ছেড়ে চলে গেছে। এখন আমি সঙ্গীহীন। তোমার বউ তোমাকে দেখভাল করবে, আর আমাকেও করবে, তবে সেটা কর্তব্যের খাতিরে যেটুকু না করলে নয় সেটুকু। আর তা হলো খাবার দেওয়া,
বাস। কিন্তু একজন মানুষের বেঁচে থাকতে হলে তার এক সঙ্গী অবশ্যই প্রয়োজন। তাই আমি বিয়ের প্রয়োজন অনুভব করছি। এতে যদি তোমার খারাপ লাগে, আমার কিছু করার নেই। বিমল হন হন করে চলে গেল। মানিকবাবু ম্যানেজারকে ফোনে বললেন, আপনাকে যে মেয়ে দেখতে বলেছি তার কিছু করেছেন? স্যার, আমাকে ক্ষমা করবেন, কাজের চাপে বেরোতে পারিনি। আমি কালকেই মেয়ের খোঁজে যাব। একটা সন্ধান পেয়েছি। বেশ, তাড়াতাড়ি করুন। কয়েকদিন পর ম্যানেজার বাবু একটা 32-33 বছরের অতি সুন্দরী মেয়েকে নিয়ে বিমলের বাড়িতে এলেন। ম্যানেজার বাবু বললেন, ইনি মালিক বাবু, যার কথা তোমায় বলেছি। মেয়েটি হাত জোর করে নমস্কার করলো। নমস্কার, আমার নাম মালতী। মানিকবাবু মেয়েটিকে ভালো করে দেখলেন। দেখতে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো মুখ, মাথায় একগোছা লম্বা চুলও ছাপিয়ে কোমর পর্যন্ত নেমে গেছে। মনে মনে ভাবলেন, এই মেয়েটা যদি আমার বৌমা হতো তাহলে আমার সংসারটা কানায় কানায় ভরে উঠত। তো আমার কি দুর্ভাগ্য, ছেলের পরিবর্তে আমাকেই একে বিয়ে করতে হবে। হঠাৎ ম্যানেজারের কথায় মানিকবাবুর চমক ভাঙলো। মালতী, স্যারকে তোমার সঠিক পরিচয় দাও। মালতী বলল, আমি একজন পতিতা। ম্যানেজার বাবু আমাকে পতিতালয় থেকে নিয়ে এসেছে। এখন আপনি ঠিক করুন, আপনি কি করবেন। মানিকবাবু কিছু বলতেই যাচ্ছিলেন, এমন সময় বিমল ঘর থেকে বেরিয়ে বলল, ছি বাবা, আপনি শেষে এক পতিতাকে বিয়ে করছেন? একে আমায় মা বলতে হবে? কখনোই না। একই বাড়িতে একজন পতিতার সাথে থাকতে হবে? দিনরাত এই নোংরা মহিলাকে দেখতে হবে? আমি থাকবো না, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি থাকুন এক পতিতাকে নিয়ে। কথাটা শেষ করেই কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল বিমল। প্রায় 4 মাস হয়ে গেল বিমল ওর এক বন্ধুর বাড়িতে থাকে। ওর বন্ধুর সাথে কিছু কথা বলছিল, এমন সময় বিমলের ফোনটা বেজে উঠল। উপাস থেকে কেউ একজন বলল, দাদা বাবু, আপনার বাবার শরীর খুব খারাপ, আপনি এক্ষুনি বাড়ি চলে আসুন। বিমল আর দেরি করলো না, সেই মুহূর্তেই বাড়ি চলে গেল। মানিকবাবু হঠাৎই আজ 7 দিন হলো অসুস্থ হয়ে পড়েছে, তাই ছেলেকে একবার দেখার জন্য বিমলকে ডাকা। ঘরে ঢুকেই দেখে মালতী বসে আছে। বিমল রাগত স্বরেই বলল, আমি এখন বাবার সাথে কথা বলবো, আর আমি চাই না কোনো বাইরের লোক এই সময় এখানে থাকুক। মানিকবাবু রেগে গেলেন বটে, তবে কিছুই বললেন না। মালতী মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। বিমল বলতে শুরু করলো, বাবা, আপনার শরীর খারাপ হলো কি করে? আপনি তো বলেছিলেন আপনার একজন সঙ্গী প্রয়োজন, সে আপনার খেয়াল রাখবে। তা আপনার নতুন বউ আপনার খেয়াল রাখছে না? বিমল, সংযত কথা বলো। ওই মেয়েটাকে বিয়ে করেছি, তাই সম্পর্কে ও তোমার মা। মা? আপনি হাসালেন বাবা। ও আপনার স্ত্রী হতে পারে, কিন্তু আমার মা নয়। আমার মা একজনই, আর তিনি এই পৃথিবীতে নেই। আপনার মতো আমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি যে একজন পতিতাকে আপনি স্ত্রী বানিয়েছেন আর তাকে আমি মা বলবো। আপনি আমাকে অকারণেই দেখেছেন। ওই নোংরা মহিলা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি এই বাড়িতে থাকবো না। আমি চললাম।
বিমল চলে যাচ্ছে। মালতী ডেকে বলছে, বিমল, আমার উপর রাগ করে তোমার বাবাকে ছেড়ে যেও না। উনি অসুস্থ, তোমাকে ওনার খুব প্রয়োজন। বিমল কোনো কথাই শুনল না, বেরিয়ে গেল বাড়ি থেকে। এই ঘটনার পর আরো 6 মাস কেটে গেল। বিমল ওর বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি এসেছে। বাবার সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এবার চলে যাবার জন্য জামা কাপড় গুছিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। এসেই দেখছে তাদের পরিচিত উকিল অনেকগুলো দলিলপত্র নিয়ে এসেছে, আর তাতে সই করছে মালতী। বিমল পাশ দিয়ে চলেই যাচ্ছিল, এমন সময় মালতী বলল, বিমল, তোমার সাথে আমার কিছু কথা আছে, এখানে বসো। আপনার সাথে আমার কোনো কথা নেই। তাছাড়া সমস্ত সম্পত্তি তো নিজের নামে করেই নিয়েছেন, আর তো কোনো অসুবিধা নেই। এখন আমার সাথে আবার কি কথা থাকতে পারে আপনার? কথা আছে বলেই তো বসতে বলছি। বিমল এবার আর এগোলো না, চেয়ারে বসে পড়ল। মালতী উকিলবাবুকে চলে যেতে বলল। উকিল বাবু, আমার সব সই হয়ে গেছে তো? তাহলে এবার আপনি আসুন। উকিলবাবুর সব কাগজ মালতীর হাতে দিয়ে চলে গেল। মালতী কাগজগুলো সামনে থাকা টেবিলে রেখে বলতে শুরু করলো, বিমল, তুমি যে আমাকে নোংরা মহিলা ভাবো, সেটা অস্বাভাবিক কিছু নয়। একজন পতিতাকে কেন কোনো মানুষ ভালো মনে করে না? শুধু তাই নয়, পতিতারাও যে মানুষ, তাদের যে আর 5টা সাধারণ মানুষের মতো বাঁচতে ইচ্ছা করে, সেটাও ভুলে যায়। আমার আগে কেউ আমার পরিবারের পতিতা ছিল না, আমিই প্রথম। আমার জন্ম বর্ধমানে। আমার 2 বোন আর আমি 3 বোন। আমি বড়। আমার পুরো নাম মালতী চট্টোপাধ্যায়। আমার বাবা গ্রামের প্রধান পুরোহিত। মন্দির পুজোর পর লোকের বাড়ি বাড়ি পুজো করে। আমাদের কোনো রকমে সংসার চলতো। আমি কোনো রকমে মাধ্যমিক পাশ করি। সংসারের অভাবের কারণে আমার আর পড়াশোনা হয়ে ওঠেনি। আমি একটা কাজ খুঁজছিলাম। হঠাৎ আমাদের গ্রামে রাজেশ মুন্সি নামে এক ঠিকাদারের সাথে আমার পরিচয় হয়। গ্রামের সবাই জানে রাজেশ মুন্সি কলকাতায় কাজ করে, তাই ওর কাছে আমি একটা কাজের কথা বলি। তখন রাজেশ আমাকে এক যৌনপল্লীতে বিক্রি করে দেয়। আমি তখনও জানতাম না যে আমি এক যৌনপল্লীতে এসেছি। আমাকে থাকার জন্য ছোট্ট একটা ঘর দিয়েছিল। একদিন সকালে বসে আছি, এমন সময় একটা মধ্যবয়স্ক আমার ভালোভাবে দেখে চোখ বড় বড় করে বলল, তুমি নতুন আমদানি হয়েছে মনে হচ্ছে, তা কত দাম রেখেছ নিজের জন্য? আমি চমকে উঠে বলি, এসব আপনি কি বলছেন? আমি কি বাজারের মহিলা নাকি যে আমি আপনার দাম রাখবো? লোকটা একটু হেসে বলল, আসলে তুমি পতিতলায় বসে আছো আর বলছো তুমি বিক্রি নাও, বিক্রি হবে না? বাহ, ভালো বলেছো তো। আমি ছুটে আসি মাসির কাছে গেলাম। মাসি আমায় বলল, লোকটা ঠিকই বলেছে, এটা একটা পতিতালয়। তোমাকে রাজেশ মুন্সি 2 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে। তুমি এখন দেহ বিক্রি করে টাকা শোধ করবে। তারপর যদি তোমার ইচ্ছা হয় তাহলে কাজ করবে, নয়তো এখান থেকে চলে যাবে। এখানে থাকতে গেলে কেউ তোমায় বাধ্য করবে না কাজ করার জন্য। তবে আমার টাকাটা দিয়ে তার আগে কিন্তু তুমি এখান থেকে যেতে পারবে না। আমি দেখলাম কোনো উপায় নেই। টাকা শোধ করতে আমায় অন্যের বিছানায় যেতেই হবে। আমি কাজ শুরু করি। মাসির টাকা শোধ হওয়ার পর ভেবেছিলাম গ্রামে বাবা মার কাছে ফিরে যাব। তারপর ভাবলাম ওখানে আমি অনেক দিন রয়েছি, গ্রামে গেলে প্রথম প্রথম না হলেও কিছুদিন পর সবাই জানতে পারবে কলকাতায় আমি কি কাজ করতাম। এখন আমাকে গ্রাম ছাড়া করবেই।
তার সাথে আমার পরিবারকেও এক ঘরে করে দেবে। তখন ওদের জীবন কাটানো দুর্বিষহ হয়ে উঠবে। তার চেয়ে ভালো একবার যখন এই পাপের জীবনে পাই রেখেছি, তখন ওই কাজই করি, মাসে মাসে টাকা পাঠাই, আর ওই টাকা দিয়ে সংসার ভালোভাবে চলে যায়। বাবার একটু কষ্ট কমবে, তাছাড়া ফিরেই বা কি করব? কেউ তো আমায় বিয়ে করবে না। আমায় যদিও বা বিয়ে করে, তাহলে তাকে ঠকানো হবে। তারপরও থেকে পতিতালয় রয়ে গেছি। রোজ সন্ধ্যাবেলা ঠোঁটে মুখে রং মেখে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকতাম খদ্দের ধরতে। যে কজন পেতাম তা দিয়ে নিজের পেট আর বাবা মায়ের সংসার মোটামুটি চলে যাচ্ছিল। এইরকমই একদিন সকালে ঘরে টুকিটাকি কাজ করছিলাম। এমন সময় অন্য এক পতিতা আমায় এসে বলল, মালতী, একজন বাবু এসেছে। তোর কপাল আজকে ভালো। সকাল সকাল বলল 100-তে হয়ে যাবে। আমি হাতের কাজ রেখে দরজার সামনে গিয়ে দাঁড়াই। দেখি একজন 60 ঊর্ধ্ব লোক নমস্কার করে আমায় বলল, নমস্কার, আমার নাম নিতাই ভৌমিক। আমি একটা কোম্পানির ম্যানেজার। আপনার নাম মালতী চট্টোপাধ্যায়। বর্ধমানে আপনার গ্রামের বাড়ি, কি ঠিক বলছি তো? আমাকে আপনার কথা রাজেশ মুন্সি বলেছে। ও ঠিকাদারের কাজ করে, আমাদের কোম্পানি তো যায় মাঝে মাঝে। ওই বলেছে আপনার কথা। আমি প্রথমে রাজেশের কথা শুনেই রেগে যাই। তারপর বলি, আপনার পাঁচালি শোনার মতো সময় আমার হাতে নেই। তাছাড়া আমার চিকুচিকুষ্টি যে আপনি জেনেছেন আমার নাম কি, আমার গ্রামের বাড়ি কোথায়, তাতে আপনার কি লাভ? ভেবেছেন আমার সম্পর্কে কারোর কাছ থেকে জেনে আসলে দাম কমবে? দাম কি কম নেব? তাহলে ভুল ভেবেছেন। আমার যা রেট তাই দিতে হবে, পুরো 100 টাকা। আর 100 টাকার কম নয়। কয়দিন পর ঘাটে যাবে, তাও শখ কত বুড়োর। কি হলো? হা করে দাঁড়িয়ে আছেন কেন? দরজা দিয়ে তাড়াতাড়ি আসুন। আপনাকে ছেড়ে হাতের শেষ নেওয়া কাজটা করব কি করে? কথাটা বলে ঘরের দিকে পা বাড়াই। ঘরে ঢুকেই পিছন ফিরে দেখি তখনও উনি দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমি তখন আবার রেগে বলি, আপনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি বাইরে কাজ করতে চাইছেন, তাহলে ওখান থেকে কেটে পড়ুন। আমি পতিতা হতে পারি, কিন্তু একটু সম্মান নিজের জন্য বাঁচিয়ে রেখেছি। যে পয়সা দেবে সেই শুধু আমার শরীর দেখতে পাবে, অন্য কেউ না, বুঝেছেন? এবার আসার হলে আসুন। আপনি আমাকে ভুল ভাবছেন। অন্য সবাই আপনার কাছে যা করতে আসে, আমি তা করতে আসিনি। আমার আপনার সাথে অন্য কথা আছে। এবার আমার মাথা আরো গরম হয়ে গেল। আমি চেঁচিয়ে বললাম, দূর শালা, বুড়ো সকাল সকাল মজা মারতে এসেছে। একজন পতিতাকে বিছানায় মেরে না তো মাথায় তুলে পুজো করবে? কাজটা অনেকটা সেরকম। কথাটা শুনেই চমকে উঠলাম। বললাম, তার মানে কি বলতে চাইছেন? একটু পরিষ্কার করে বলুন। তার জন্য আপনার ঘরে আসতে হবে, বসে কথা বলুন। এবার আমি মাথা ঠান্ডা করে ওনাকে ঘরে আসতে বলি। আসুন, ঘরের ভিতরে আসুন। উনি ভেতরে ঢুকে আমার ছোট্ট চৌকিতে এসে বসলো আর বলল, আমার কোম্পানির মালিক মানিক রায়, তার স্ত্রী 3 মাস হয়েছে মারা গেছে, তাই ওনার একজন সঙ্গী দরকার। তবে ওনার বয়স আমার মতোই। ওনার এক ছেলে আছে, নাম বিমল। বয়স আপনার মতোই হবে, বা 2-1 বছরের ছোট অথবা বড় হবে। তাই আপনাকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি। ভাববেন না, আপনি মানিক বাবুর বাড়িতে ওনার স্ত্রীর পরিচয় থাকবেন, উনি আপনাকে বিয়ে করবেন। আপনার মাথা খারাপ হয়ে গেছে? মালিকের স্ত্রীর মৃত্যুতে এটা বলছি কেন জানেন? উনি একটা কোম্পানির মালিক, আর সেই উনি আমার মতো একজন পতিতাকে বিয়ে করবেন, নিজের স্ত্রীর মর্যাদা দেবেন। এটা কি বাস্তবেও সম্ভব?
কখনো না। উনি একটু চুপ থেকে বলল, আপনি মিথ্যেই আকাশ পাতাল ভাবছেন। আপনি আমার সাথে চলুন, ওনার সাথে কথা বলার পরই বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। তারপর আমি ওনার সাথে তোমাদের এই বাড়িতে চলে আসি। তুমি চলে যাওয়ার পর তোমার বাবা আমাকে বলেন, তোমাকে আমি তুমি করেই বলছি, তুমি আমার চেয়ে অনেক ছোট। তাছাড়া আমি যখন বিয়েই করব, এখন তো বউকে তুমি করেই বলতে হয়, তাই না? দেখো, আমার স্ত্রী মারা গেছে আজ 3 মাস হলো। নিশ্চয়ই ম্যানেজার সে কথা তোমায় বলেছে। আমি এখন নিঃসঙ্গ, আমার দেখাশোনার জন্য একজন সর্বক্ষণ প্রয়োজন। এবার তোমাকে যদি আমি এমনি এমনি বাড়িতে এনে রেখে দিই, তাহলে এই সমাজ বা বলতে পারো সমাজের মানুষ কি বলবে? সেই জন্যই তোমাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিতে চাই। তুমি কি করো সেটা আমি ভাবি না, কারণ সমাজের অনেক মানুষ না ভাবলেও আমি জানি কোনো মানুষ জন্ম থেকেই ভালো বা খারাপ হয় না, পরিস্থিতিটাকে খারাপ বা ভালো করে তোলে। আর তুমি যেটা করছো সেটা আমার চোখে খারাপ নয়, কারণ তুমি টাকার বিনিময়ে কাজ করো, লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাও না। যাই হোক, আমার বয়স হয়েছে, হয়তো আমি তোমার বাবার বয়সীও হব, আর আমার ছেলেকে তো দেখেইছো, তাই আমার নতুন করে সংসার করার ইচ্ছে নেই বা সেই বয়সও নেই। তাই তোমার কাজ আমাকে ঠিক মতো দেখাশুনো করা, যেমন ধরো সময় মতো ওষুধ দেওয়া, সকালে আমায় ধরে একটু হাঁটতে নিয়ে যাওয়া, এই রকম সব টুকিটাকি কাজ, এবং সবসময় সঙ্গী হওয়ার জন্য বিয়ে করা। বুঝেছো? এবার বলো, তুমি রাজি? তোমার বাবার কথা শুনে আমার চোখে জল এসে গেছিল। এর আগে কেউ আমাকে এতটা সম্মান দেয়নি। তারপর তোমার বাবাকে আমি বিয়ে করি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমার বাবার সাথে আমার কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, কারণ তোমার বাবা ছিলেন দেবতুল্য মানুষ। তিনি আমাকে কখনোই স্ত্রীর মতো আচরণ করেননি। তিনি সবসময় আমাকে তার একজন শুভাকাঙ্ক্ষী মনে করেছেন। আমিও তাকে সবসময় সম্মানের চোখেই দেখেছি। শুধুমাত্র সমাজের চোখে আমরা ছিলাম স্বামী স্ত্রী, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ছিলাম একে অপরের পরিপূরক, আর বেঁচে থাকার সম্বলটুকু মাত্র। ওনার শরীর খারাপের কথা শুনে তুমি যখন ওনার সাথে কথা বলছিলে, তখন তোমরা কি কথা বলছিলে সেটা তো জানি না, তবে তুমি আর তোমার বাবা যে কথা কাটাকাটি করছিলে সেটা তোমার চলে যাওয়া দেখেই বুঝতে পেরেছিলাম। তোমাকে বললাম, কিন্তু তুমি আমার কথা না শুনেই চলে গেলে। তুমি যাওয়ার পর আমি তোমার বাবার ঘরেই যাই। উনি আমাকে বসতে বলে, বিমল খুব ভালো ছেলে, কিন্তু ওর মার মৃত্যুর পর তোমাকে বিয়ে করায় ও আমাকে ভুল বুঝেছে। তাছাড়া তুমি যে একজন পতিতা সেটা জেনে আরো রেগে গেছে। যাই হোক, আমার শরীরের অবস্থা বুঝতে পারছি, আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না। তোমার সাথে আর যে সম্পর্কেই থাকুক না কেন, সামাজিকভাবে তুমি আমার স্ত্রী। তোমার প্রতি আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে। তাই আমি ঠিক করেছি আমার সম্পত্তির অর্ধেকটা তোমাকে আর বাকি অর্ধেকটা বিমলকে দেব। আর হ্যাঁ, আমার কিছু হয়ে গেলে তুমি নতুন করে জীবন শুরু করো, কেমন? আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। তুমি যে কাগজগুলোতে সই করতে দেখেছিলে, সেই কাগজগুলো ছিল আমাকে দেওয়া তোমার বাবার সম্পত্তির কাগজ। আমি সমস্ত কিছুই তোমার নামে করে দিয়েছি। আমার কোনো সম্পত্তি লাগবে না। যে মানুষটার জন্য তোমাদের বাড়িতে এসেছি সেই মানুষটা তো আর নেই। সম্পত্তি দিয়ে কি হবে? তোমার বাবা আমার শুধু স্বামী ছিলেন না, উনি ছিলেন আমার নতুন জীবনের ভগবান। আর ভগবানের আশীর্বাদ আমার সাথে সব সময় আছে। এটাই আমার সম্পদ।
এই নাও, এখানে তোমার সমস্ত সম্পত্তির কাগজ আছে। আমি এক্ষুনি চলে যাব এই বাড়ি ছেড়ে। তবে ভেবো না আবার আমি পাপ পুরীতে যাব। এইবার তখন আমার ভগবান বের করে পাপ থেকে নতুন জীবন দিয়েছে, তখন নতুনভাবেই তোমার ভগবানের কথা মত শুরু করব। কাশী বিশ্বনাথে আমার বাবার গুরুদেবের আশ্রম আছে, বাকি জীবনটা ওখানে ঈশ্বরের নাম করে কাটিয়ে দেব। যাওয়ার আগে আমার একটা অনুরোধ, আমার ছোট্ট বোন মিতালিকে তোমার জন্য নিয়ে এসেছি, যদি পারো তোকে বিয়ে করো। ও আমার মতো কোনো খারাপ কাজ করেনি, আর পড়াশুনো তোমার মতো না করলেও গ্র্যাজুয়েশনটা করেছে। তুমি যদি মনে করো বিয়ে করবে না, তাহলে তোমার বাড়িতে কাজের লোকের দরকার, ওকে না হয় কাজের লোক হিসেবেই রেখে দিও। কারণ তোমায় বললাম না আমার বাবার অবস্থা ভালো না। তোমার বাড়িতে থাকলে আর কিছু না হোক দুবেলা দুমুঠা ভালোভাবে খেতে পারবে, ভালো কাপড় পরতে পারবে। শুরুতে আমাদের মতো গরিবেই এটাই অনেক। বিমল দেখলো মালতীর মতোই খুব সুন্দর একটা মেয়ে এসে দাঁড়ালো। মালতী বলল, মিতালি বোন, আমার আজ থেকে তুই এই বাড়িতে থাকবি, আমি চলি। আর হ্যাঁ, বিমলের কাছ থেকে মাসে মাসে কিছু টাকা নিয়ে বাবার হাতে দিয়ে দিস, কেমন? ভালো থাক বোন। মালতীর দরজার কাছে এগিয়ে যেতেই বিমল আবেগের স্বরে বলে উঠল, মা। তুমি ভুল করছো, আমি তোমার মা নই। মা হতে চেষ্টা করেছি মাত্র, কিন্তু বুঝিনি গর্ভধারণ না করলে মা হওয়া যায় না। এই জন্মে তো হলো না, তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যদি আবার মানব জন্ম দিয়ে পাঠায়, তবে সেই জন্মে যেন তোমাকে আমি আমার গর্ভে ধারণ করতে পারি। তোমরা ভালো থেকো, আমি আসি। বিমল শুধু দু চোখে জল নিয়ে মালতীর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করে দেবেন, যাতে পরবর্তী গল্প বানানোর উৎসাহ পায়। গল্পটিতে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প জগৎ। শুভরাত্রি।